আচ্ছা, এই লেকচারে আমার ইচ্ছা হচ্ছে যে অ্যামপ্লিচিউড মডুলেশনের ডিএসবি পার্টটা শেষ করার। তো প্রথম লেকচার আমি মেইনলি ফারবিনের লেকচার ফলো করব। প্রথম লেকচারে তেমন কিছু নাই, এখানে মেইনলি বোঝানো হয়েছে ফুরিয়ার কি, তারপর ডাটা ট্রান্সমিশন, তারপর মডুলেশনের তিনটা রিজন কেন মডুলেশন আমাদের করতে হবে, এই জিনিসগুলো বোঝানো হয়েছে। এগুলো তোমরা নিজেরা পড়লে বুঝবা। আমি মেইনলি লেকচার 2 থেকে শুরু করব। এখানে হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেশনটা শুরু করা হয়েছে। তো এখানে হাবিজাবি লেখা, এটাই হচ্ছে আসল। আমাদের মেইন মেসেজটা ধরলাম হচ্ছে আমরা এইটা। তো এখানে সিম্পলিফিকেশনের জন্য একটা সাইন ওয়েভ দেখানো হয়েছে, বাট মেসেজ অ্যাকচুয়ালি যে কোনো কিছুই হতে পারে। এটা হচ্ছে এম অফ টি, টাইম ডোমেনে মেসেজটাকে আমরা আঁকলাম। এটা হচ্ছে একটা হাই ফ্রিকোয়েন্সি কোসাইন, যে অনেক ঘিচি ঘিচি সিগন্যাল হবে আর কি। এটাকে আমরা বলতেছি cos 2 pi f c t বা ইন জেনারেল a cos 2 pi f c t, যেখানে f c টা অনেক বড়। তো এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার। আমরা অ্যামপ্লিচিউড মডুলেশনের সময় কি করব, এই ক্যারিয়ারের অ্যামপ্লিচিউডটাকে মেসেজের প্রপোর্শনালে চেঞ্জ করব। মানে কি আমরা করব কি, এই কোসাইনটার অ্যামপ্লিচিউড করে দিব মেসেজটা। তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা সাইনাসয়েডাল পাবো, যার অ্যামপ্লিচিউডটা মেসেজের প্রপোর্শনালে চেঞ্জ হচ্ছে। তো অ্যামপ্লিচিউড মডুলেশনের কনসেপ্টটা কি, ক্যারিয়ারের মাধ্যমে মেসেজটা ট্রান্সমিট হবে এবং মেসেজটা অ্যাকচুয়ালি অ্যামপ্লিচিউডের মধ্যে ভরা থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেশন। তো এটা যদি আমরা টাইম ডোমেনে গ্রাফ আঁকতে চাই তাহলে সিস্টেম ওই যে সেম। এটা ছিল এম অফ টি এর গ্রাফ। তো সেটা রিফ্লেকশন নিলাম, তারপর দুইটার মাঝখানে এমনি কিছু টান দিয়ে দিলে আমরা এম অফ টি কস 2 পাই এফ সি টি এটার গ্রাফটা পেয়ে যাব। এখানে ফেজ রিভার্সারের একটা কনসেপ্ট স্যার পড়াইছিলেন, যেটা পরবর্তীতে তিনি বাদ দিয়েছেন, সো আমরা আর এটা পড়তেছি না। সো এটাই হচ্ছে আমাদের সিগন্যাল যেটা আমরা ট্রান্সমিট করব। এম অফ টিকে ট্রান্সমিট করতে চাই, সেটার সাথে cos 2 পাই এফ সি টি গুণ করে তারপর ট্রান্সমিট করলাম। আচ্ছা, বাইনারি সিগন্যালের জন্য কীরকম হবে এটা স্যার বুঝাইছেন, বাট এটা অ্যাকচুয়ালি শেষ 2 উইকের সিলেবাসে আছে। ভাগ্য খারাপ না থাকলে এটা পড়া লাগবে না আশা করি। আচ্ছা, তো আমরা মেইনলি এখন ফ্রিকোয়েন্সি ডোমেন নিয়ে কাজ করব। আমরা টাইম ডোমেনে গ্রাফটা দেখলাম, এখন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে আসতেছি। তো ফ্রিকোয়েন্সি ডোমেনে আমি ধরে নিলাম যে এম অফ এফ, যেটা মানে এম অফ টি এর ফুরিয়ার করলে যেটা আসে, সেটার শেপটা হচ্ছে এরকম। ট্রায়াঙ্গেলের কোনো আলাদা সিগনিফিকেন্স নাই, আমাদের জাস্ট যেটা মাথা ব্যথা সেটা হচ্ছে মেসেজটার ব্যান্ডউইথ কত, ধরলাম বি। এই ট্রায়াঙ্গেলের আলাদা কোনো সিগনিফিকেন্স নাই। আচ্ছা, তাহলে এই যদি হয় এম অফ টি এর ফুরিয়ার, তাহলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এম অফ টি কস 2 পাই এফ সি টি এটার ফুরিয়ারটা কী, কারণ আমরা এইটাই ট্রান্সমিট করতেছি। আমরা জানি, এটা আমরা কেএমএসআর এর পার্টে পড়ে আসছি, যে একটা মেসেজের সাথে যখন কস গুণ করা হয় তখন অ্যাকচুয়ালি এরকম জিনিস তৈরি হয়। এটার মানে আমি যদি গ্রাফে এটা সিগনিফিকেন্স দেখাই, যে এই শেপটা দেখতেছো, এই শেপটাই জাস্ট দুইটা মানে রেপ্লিকা তৈরি হয়ে দুই পাশে শিফট হয়ে যাবে। একটা চলে যাবে এফসিতে, এই যে এফ মাইনাস এফসির জন্য আসতেছে ডান পাশেরটা, আর এফ প্লাস এফসির জন্য আসতেছে বাম পাশেরটা। তো খেয়াল করে দেখো, এখানে যেহেতু একটা হাফ আছে তাই এখানেও পিকটা a/2 হয়ে যাচ্ছে, এখানে এ ছিল। সো এই যে মেসেজটা ছিল, আমি যদি ডিরেক্ট এটা ট্রান্সমিট করতে চাইতাম তাহলে কিন্তু বি ব্যান্ডউইথ লাগতো। এখন এটাই যখন কস দিয়ে গুণ করলাম, শিফট হয়ে এখানে চলে আসলে এখন কিন্তু আমাদের 2b ব্যান্ডউইথ লাগতেছে। তার মানে এভাবে যখন আমরা মডুলেট করতেছি ডেটাকে, তখন আমাদের ব্যান্ডউইথ ডাবল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে, এই যে শেপটা দুই পাশে তো সিমেট্রিক, আমরা এখানে অ্যামপ্লিচিউড স্পেকট্রাম আঁকছি। তো এই ডান পাশের পার্টটাকে বলা হয় ইউএসবি আপার সাইড ব্যান্ড, আর বাম পাশের পার্টটাকে বলা হয় লোয়ার সাইড ব্যান্ড। এখন মডুলেট করার পর কিন্তু দুইটা মানে ইউএসবি আর এলএসবি দুইটাই কিন্তু ট্রান্সমিট হচ্ছে। তো এইটা এই জন্য এটাকে বলা হয় ডাবল সাইড ব্যান্ড। আর আরেকটা বিষয় হচ্ছে যে এম অফ টি এর ফুরিয়ার করলে যেটা আসে, সেটার সাথে কস করার পর আমি কিন্তু এক্স্যাক্ট সেম শেপই পাচ্ছি। মানে কস 2 পাই এফ সি টি এক্সট্রা গুণ করার কারণে এটার ফুরিয়ার যেটা, সেটার কিন্তু কোনো প্রভাব আমরা এই ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখতেছি না। এখানে জাস্ট এম অফ টি এর ফুরিয়ার করলে যা আছে তারই দুইটা রেপ্লিকা তৈরি হচ্ছে। তার মানে ক্যারিয়ার যেটা কস 2 পাই এফ সি টি, সেটার কোনো ইফেক্ট আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখতে পাচ্ছি না। এই কারণে এটাকে বলা হয় সাপ্রেসড ক্যারিয়ার। একটু ডিটেলে যদি বুঝতে চাও, লাথির বইয়ের 4.2 দেখবা আর কি। আচ্ছা, তাহলে আমরা মডুলেট করে এই ডেটাটা পাস করলাম। এখন ডিমডুলেট করার জন্য কি করব, জাস্ট রিসিভারে আমরা কি করব, ওই যেই ডেটাটা পেলাম তার সাথে আবার cos 2 পাই টি গুণ করে দিব। তাহলে cos স্কোয়ার হয়ে গেল, সূত্রে ফেললাম, সূত্রে ফেললে এরকম আসলো। এটাকে যদি এখন লো পাস দিয়ে পাস করি, তাহলে এটা যেহেতু হাই ফ্রিকোয়েন্সি, এটা বাদ চলে যাবে, আমার হাতে হাফ এম অফ টি থাকবে।
সো এখান থেকে আমি 2 দিয়ে গুণ করলে এম অফ টিটা পেয়ে যাচ্ছি। তো এটাকে আমি যদি গ্রাফে ব্যাখ্যা করতে চাই তাহলে এটা ছিল আমাদের ডেটাটা যেটা রিসিভার পাচ্ছিল, এটাকে যদি কস দিয়ে গুণ করি তাহলে এটার একটা রেপ্লিকা তৈরি হবে, একটা যাবে 2fc-তে, একটা চলে আসবে 0-তে, আবার মাইনাস এফসির একটা চলে যাবে মাইনাস 2fc-তে, আর একটা চলে আসবে 0-তে। তো এখানকার 0 আর এখানকার 0 ওভারল্যাপ হয়ে একটা শেপ আসবে, আর 2fc মাইনাস 2fc-টা লো পাস দিয়ে বাদ করে দিব আমি, তাহলে আমি মেইন মেসেজটা পেয়ে গেলাম, অর্থাৎ এইটা আবার পেয়ে যাবো আর কি। সো এটাই হচ্ছে ডিমডুলেটর ডিএসবিএসসির, যে জাস্ট আমি কস টু পাই 3 দিয়ে আবার গুণ করে দিচ্ছি, তারপর এটাকে লো পাস দিয়ে কেটে ফেলতেছি। আচ্ছা, এই তো। সার্কিট লেভেল ইমপ্লিমেন্টেশন কি হবে, যে আমি মডুলেট করার সময় মেসেজটার সাথে কস টু পাই সিটি গুণ করে দিচ্ছি, রিসিভার সাইডে আবার কস টু পাই সিটি গুণ করে লো পাস দিয়ে পাস করে দিব। আচ্ছা, এই ছিল হচ্ছে লেকচার 2 ডিএসবিএসসির মেইন বেসিক্স, জাস্ট 2বার cos 2 pi FCT দিয়ে গুণ করতে হচ্ছে। লেকচার 3-তে আমরা প্রথমে দেখব ডিএসবিএসসির ডিসঅ্যাডভান্টেজ কি। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এইটা ছিল হচ্ছে ডিএসবিএসসির মেইন বেসিকটা। তো এখানে আমাদের কি করতে হইতেছিল দেখো, সেন্ডার সাইডে আমাদের cos ওমেগা সিটি দিয়ে গুণ করতে হচ্ছিল, রিসিভার সাইডেও কিন্তু cos ওমেগা সিটি দিয়েই গুণ করতে হচ্ছিল। তো এটার ইয়েটা কি, মানে এখানকার যে ফ্রিকোয়েন্সি আর ফেজ, এখানকার ফ্রিকোয়েন্সি আর ফেজ একদম সেম রাখতে হচ্ছিল। জিনিসটা রাখাটা খুবই কঠিন, কারণ সেন্ডার আর রিসিভার কিন্তু পাশাপাশি না, অনেক দূরে দূরে। তো ধরে নিলাম যে কিছু পরিমাণ ফ্রিকোয়েন্সি সেম রাখা গেল, কিছু পরিমাণ ফেজ ডিফারেন্স আসতেছে ফাই, তাহলে এখানে যদি আমি পাই cos ওমেগা সিটি ইন জেনারেল, ফাই কিন্তু আবার কনস্ট্যান্ট না, ফাই ভ্যারিয়েবল। ধরে নিলাম যে এখানে আমি কোনো একটা মানে এক এক সময় এক এক ফাই পাচ্ছি, cos ওমেগা সিটি প্লাস ফাই দিয়ে গুণ হচ্ছে। তো তাহলে গুণ হলে কি হবে, রিসিভার সাইডে আমি পাবো হচ্ছে এম অফ টি cos ওমেগা সিটি, এটার সাথে গুণ হচ্ছে cos ওমেগা সিটি প্লাস ফাই। তো এটাকে যদি 2 cos a cos b সূত্রে ফেলাও তাহলে এরকম আসবে, যেখান থেকে আমি যদি লো পাস দিয়ে বাদ করে দেই তাহলে অ্যাকচুয়ালি এতটুকু টার্ম বাদ যাবে, এই cos ফাই টুকু থেকে যাবে। তো ফাই যদি 0 হতো তাহলে cos ফাই 1, সো আমরা হাফ এম অফ টি পেতাম, যেটা আমরা আগের ক্লাসে পাইছি। এখন পাচ্ছি না হাফ এম অফ টি cos ফাই, এটা পাচ্ছি। এটা সমস্যা হচ্ছে ফাইয়ের ভ্যালু আমি জানি না, এক এক সময় এক একটা হচ্ছে, সো আমি এম অফ টিকে রিকভার করতে পারতেছি না, এটাই সমস্যা। এই সমস্যা কিভাবে দূর করা যায় আমরা একটু পরে দেখব। তার আগে আমরা নতুন আরেক ধরনের মডুলেশন টেকনিক শিখবো, সেটা হচ্ছে ডিএসবি ডব্লিউসি। এতক্ষণ দেখলাম সাপ্রেসড ক্যারিয়ার, এখন দেখব উইথ ক্যারিয়ার। আচ্ছা, তো এটার মেইন কনসেপ্টটা কি, ধরো একটা মেসেজ হচ্ছে এরকম, তোমাদের তো মনে আছে একটু আগে মেসেজটা কীরকম ছিল, একটা সাইন টাইপের ছিল, পজিটিভ নেগেটিভ দুইটাই ছিল। এখন আমরা এমন একটা মেসেজ ধরলাম যেটাতে শুধুমাত্র পজিটিভ পার্ট আছে। তো এইটার সাথে যদি আমি cos 2 pi FCT দিয়ে গুণ করি তাহলে কি হবে, প্রথমে এটা রিফ্লেকশন নিলাম, রিফ্লেকশন নিয়ে একইভাবে আঁকলাম, তাহলে যেই গ্রাফটা পেলাম এটাই হচ্ছে এম অফ টি cos 2 pi FCT, এটাই আমরা ট্রান্সমিট করব। তো ট্রান্সমিট করার পর রিসিভার সাইডে যখন আসলো, তো তখন একটা বুদ্ধি করা যায়, আমি যদি মেইন মেসেজটা ফেরত পেতে চাই আমি জাস্ট করব কি, যেই ট্রান্সমিটেড সিগন্যালটা সেটার এনভেলপ বের করবো, এনভেলপ বের করলে কিন্তু আমি এই মেইন মেসেজটা ফেরত পেয়ে যাচ্ছি। কিন্তু যদি মেসেজটা এরকম পজিটিভ নেগেটিভ সহ হতো, যে এরকম একটা সাইন টাইপের, তাহলে আমরা এটা রিফ্লেকশন নিতাম, নিয়ে আঁকতাম মাঝখান দিয়ে এম অফ টি cos 2 pi FCT এর গ্রাফ আঁকতাম। আঁকার পর এখন যদি আমি এটা এনভেলপ ডিটেক্ট করতে চাই, কি আসবে, এনভেলপটা আসবে এরকম, মানে দুইটাই পজিটিভ পার্টে থাকবে, কিন্তু মেইন মেসেজটা ছিল কিন্তু এইটা, যে এখানে এখানে বলছে যে আমি আসলে বুঝতেছি না যে আসলে এরকম না এরকম নাকি আরও সম্ভব, মানে তার মানে মেসেজটা যদি পজিটিভ নেগেটিভ দুইটা নিয়েই থাকে তাহলে এনভেলপ ডিটেক্ট করে কিন্তু আমি সঠিক মেসেজটা রিকভার করতে পারতেছি না। কিন্তু সামহাও যদি আমি এনশিওর করতে পারি যে মেসেজটা সব শুধুমাত্র পজিটিভ দিকে থাকবে, তাহলে কিন্তু এনভেলপ ডিটেক্টর দিয়ে মেসেজটা রিকভার করা যায়। তাহলে কিভাবে আমি এটা এনশিওর করব, এনশিওর করার পদ্ধতিটাই হচ্ছে মেসেজটার ম্যাক্সিমাম ভ্যালু ধরলাম, পজিটিভ বা নেগেটিভ যে কোনো দিকে মিলিয়ে ম্যাক্সিমাম ভ্যালু ধরলাম এম দিয়ে আমি ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দিলে মেসেজটা 1 থেকে -1-এর মধ্যে চলে আসলো, সেটার সাথে আমি যখন 1 যোগ করলাম তখনই আমি এমন একটা মেসেজ পেলাম যেটাতে আমি শিওর যে কোনো নেগেটিভ ভোল্টেজ নাই। এটাকে মনে মনে এম ধরো, মানে এম অফ টি ধরো, এটাকে আমরা এখন ট্রান্সমিট করব, তাই এটার সাথে আমরা এখন cos ওমেগা সিটি গুণ করছি। তো গুণ করার পর এখন যদি আমি ভাঙি তাহলে এইটা চলে আসলো, এটা যদি ফুরিয়ার করি তাহলে এতটুকু হচ্ছে ডিএসবি এসসির জন্য, জাস্ট এটা চলে আসলো। আর এটা হচ্ছে cos ওমেগা সিটি, cos ওমেগা সিটির ফুরিয়ার করলে দুইটা ইম্পালস তৈরি হয়,
এগুলো সব কেএমএস স্যারের পার্টে ভালো মতন বোঝানো আছে। তো এটা জাস্ট এতটুকু হচ্ছে ডিএসবিএসসি, সাথে একটা ইম্পালস তৈরি হয়েছে, একটা মাঝখান দিয়ে ভার্টিক্যাল লাইন দেখতে পাইতেছো, এটাই আসলে ইম্পালস বোঝানো হচ্ছে। তো এটা কেন উইথ ক্যারিয়ার বলা হয়, কারণ এবার ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা ক্যারিয়ারের প্রভাব দেখতে পাচ্ছি এবং এই ইম্পালসের অ্যাম্পলিটিউড অনেক বড়, তাই আমরা বলতে পারি যে এটা অনেক পাওয়ার খাবে, অর্থাৎ ডিএসবিডব্লিউসি অনেক পাওয়ার খাবে। তো আমরা ডিএসবিডব্লিউসিতে আসছিলাম কেন, কারণ রিসিভার সাইডে আমরা এনভেলপ ডিটেক্টর দিয়েই মেসেজটা রিকভার করতে পারবো। এটাই হচ্ছে এনভেলপ ডিটেক্টর। এটা হচ্ছে যেই ভোল্টেজটা রিসিভার পাচ্ছে, মাঝখানে ডায়োড আছে, ক্যাপাসিটর চার্জ হবে, আর ডিসচার্জ হওয়ার সময় সে এই পাথে ডিসচার্জ হতে পারবে না, কারণ তখন ডায়োডটা রিভার্স প্যাসে থাকবে। ডিসচার্জ হওয়ার সময় এই পাথে ডিসচার্জ হবে এবং এই রেজিস্ট্যান্সটা আমরা একটু বড় রাখবো যাতে ডিসচার্জ সে কম হয়, কিন্তু এই দিকে তেমন একটা রেজিস্ট্যান্স রাখবো না যাতে সে অনেক তাড়াতাড়ি চার্জ হতে পারে। এটার একটা গ্রাফ দেখানো হয়েছে এখানে, যে এইটা হচ্ছে আমাদের কি বলে, যেই মেসেজটা রিসিভার পাচ্ছে, মানে যে ভিআই। তারপর গাঢ় কালারে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ বা ভিও যেটা। তো সেটা কি, প্রথমে সে ইনপুট ভোল্টেজের সাথে সাথে চার্জ হতে হতে সে পিক হলো। তো এর মাঝখানে আবার ভোল্টেজটা নেমে উঠছে, এতটুকু টাইমের মধ্যে ক্যাপাসিটর ডিসচার্জ হবে, বাট ডিসচার্জ হওয়ার পথে এই রেজিস্ট্যান্সটা আমরা অনেক বড় রাখায় সে অনেক কম ডিসচার্জ হয়েছে। এভাবে আর কি সে যেতে যেতে আমি আউটপুটটা এরকম একটা এনভেলপ পেয়ে যাবো আর কি, যেটাই ছিল আমাদের মেইন মেসেজটা। সো এটা যেহেতু খুব চিপ একটা ডিভাইস, জাস্ট ডায়োড আর ক্যাপাসিটর ইউজ করেই করে ফেলতে পারতেছি, তার মানে ডিএসবিডব্লিউসিটা বেশ মানে সস্তা। সেন্ডার সাইডে আমি কষ্ট করে টাকা খরচ করে ধরো কিছু একটা বসালাম, অনেক মানুষ রিসিভার মানে কম খরচে সেটা থেকে ডেটা নিতে পারবে। সো ব্যবসায়িক কাজে যেমন রেডিওতে ডিএসবিডব্লিউসি ইউজ করা হয়। আচ্ছা, মাঝখানে এখানে কিছু হিসাব দেখানো হয়েছে, এইগুলা পরবর্তীতে স্যার বাদ দিয়েছেন, তাই আমিও বাদ দিলাম। সো এই যে এখানে যেটা বলা হয়েছে যে একটা সেন্টারের জন্য হাজার হাজার রিসিভার, এরকম ক্ষেত্রে ডিএসবিডব্লিউসি ইউজ করা হয়, বাট পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সমিশনের সময় আমরা ডিএসবিএসসি ইউজ করব। কেন, কারণ ডিএসবিডব্লিউসিতে পাওয়ার অনেক বেশি খায়, পরে দেখা যাবে যে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে মোবাইল গরম হয়ে যাচ্ছে। এই কারণে পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সমিশনে ডিএসবিএসসি ইউজ করা হয়। আমরা দুই রকম মডুলেশন দেখলাম, ডিএসবিএসসি, ডিএসবিডব্লিউসি। এই দুই রকম মডুলেশনেই আমরা দেখতে পাচ্ছি মেসেজের ব্যান্ডউইথ যদি বি হয় তাহলে আমাদের 2B ব্যান্ডউইথ লাগতেছে ডেটা ট্রান্সমিট করার জন্য। আমরা ডিএসবিডব্লিউসির সমস্যা দেখলাম, এটা পাওয়ার বেশি খায়। ডিএসবিএসসির সমস্যা দেখলাম, এখানে সিনক্রোনাইজেশনে প্রবলেম হয়। তো এরপর আমরা লেকচার 4-এ যাব। তো লেকচার 4-এ মেইনলি দুই রকম জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে যেটা আলোচনা করা হয়েছে যে ডিএসবিএসসি এবং ডিএসবিডব্লিউসি এর কম্প্যারিজন, যেটা আমরা অলরেডি বলে ফেলছি। এরপর যেটা করা হয়েছে যে ডিএসবিডব্লিউসি এর একটা স্কোয়ার লো মডুলেশন দেখানো হয়েছে। ডিএসবিডব্লিউসিতে আমরা কি করি, এম অফ টি যেই মেসেজটা, সেটাকে প্রথমে এম দিয়ে ভাগ করি, তারপর এক যোগ করি, তারপর সেটার সাথে কজ ওমেগা সিটি দিয়ে গুণ করি। এই যে পুরো জিনিসটা, এই জিনিসটা সার্কিট লেভেলে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা এখানে প্রথমে ব্যাখ্যা করা হয়েছে, যে এই জিনিসটা কেমনে প্রডিউস করা যায়। তো এই হচ্ছে এসি সোর্স। আচ্ছা, আমি এগুলোর পরিচয় এইখান থেকে দেখাই। এই তো, এটা হচ্ছে কজ ওমেগা সিটি, এটা হচ্ছে আমাদের মেসেজটা এম অফ টি, আর এটা হচ্ছে একটা যে কোনো একটা কনস্ট্যান্ট ডিসি। সো এখানে কজ ওমেগা সিটি হবে, আর এটা হচ্ছে এম অফ টি। তারপর ডায়োড দিলাম, একটা রেজিস্ট্যান্স দিলাম, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ভিও, কিন্তু অ্যাকচুয়ালি একটু পরে হিসাব করার সময় ভিও অ্যাকচুয়ালি শুধু রেজিস্ট্যান্সের অ্যাক্রসে না, রেজিস্ট্যান্স প্লাস ডায়োড এই পুরোটার অ্যাক্রসে, মানে এখান থেকে এখান পর্যন্ত, অর্থাৎ ভিআই। ভিআই দিয়ে যেটা ডিনোট করা হচ্ছে সেটা দিয়ে অ্যাকচুয়ালি মানে ভিওর কাজটা করা হয়েছে। আচ্ছা, ভুল বললাম নাকি? না, আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আচ্ছা, এই হচ্ছে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স, যেটার থেকে আমি যদি এই রেক্ট্যাঙ্গেলের পার্টটুকু কেটে নিয়ে আমি অ্যাজিউম করতে পারি এতটুকু জায়গায় এই গ্রাফটা প্যারাবোলিক, মানে এরকম ইকুয়েশন ফলো করে, আই ইজ ইকুয়াল টু এভিডি প্লাস বিভিডি স্কোয়ার। এখানে ভিডি কি, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ, আইডি হচ্ছে ডায়োডের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে। তার মানে আমাদের যদি এটা অ্যাপ্লাই করতে হয়, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ লাগবে আর ডায়োডের অ্যাক্রসে কারেন্ট লাগবে। কারেন্ট তো এই লুপের মধ্যে দিয়ে যাওয়া যায়, সেটা বের করলেই হচ্ছে, বাট ভোল্টেজ এটা নিতে হবে। কিন্তু স্যার অ্যাকচুয়ালি ডায়োড প্লাস রেজিস্ট্যান্স এটার ভোল্টেজটা নিছেন। তো এটার কারণ হিসেবে উনি বলছেন যে এইটা, যে সিরিজে যেহেতু আছে ক্যারেক্টারিস্টিক সেম হবে, যেটা আমার কাছে ভালো ব্যাখ্যাই মনে হয়েছে। যাই হোক, তো এই হচ্ছে ভিআই। ভিআই কোনটা, এই যে এটা ছিল হচ্ছে ভিআই,
কেভিএল মেরে এটা ইকুয়ালস টু আসছে হচ্ছে কে প্লাস কজ ওমেগা সিটি প্লাস এম অফ টি। তো আই সমান এ ভি প্লাস বিভি স্কোয়ার, সেখানে এই ভি এর মানটা জাস্ট বসাই দিচ্ছে, বসাই দেওয়ার পর ভাঙছে। আচ্ছা, ভাঙার পর কি কি টার্ম আসছে দেখা যাক। এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। কনস্ট্যান্ট টার্মকে ফুরিয়ার করলে কি হবে, একদম জিরো ফ্রিকোয়েন্সি, মানে একদম গা কি বলে ওয়াই অ্যাক্সিসের গা ঘেসে থাকবে এটা। এরপর আমরা দেখতেছি এম অফ টি ইন্টু সামথিং, এটা জাস্ট এম অফ টি এর ফুরিয়ার করলে যা হয় তাই আসবে, জাস্ট একটু হয়তো কি বলে অ্যামপ্লিচিউড চেঞ্জ হবে, ব্যান্ডউইথের কোনো চেঞ্জ হবে না। এটা কি কজ ওমেগা সিটির সাথে কিছু একটা কোন, এটা অবশ্যই একটা ইম্পালস। এম স্কোয়ার টি এটা টু বি ব্যান্ডউইথ খাবে। কজ স্কোয়ার ওমেগা সিটি এটা একটা টু ওমেগা সিতে একটা পার্ট থাকবে, তার একটা ইম্পালস থাকবে। আর টু বি এম অফ টি কজ ওমেগা সিটি, এখানে ওমেগা সিতে একটা এম অফ টি এর শেপ আসবে আর কি। সো আচ্ছা, এই যে পার্টগুলো বললাম এগুলো ভালো মতন বুঝতে অ্যাকচুয়ালি ফুরিয়ার ভালো মতন বোঝা লাগবে। আমি ওইগুলা অ্যাকচুয়ালি কেএমএস স্যারের পার্টে ভালো মতন ব্যাখ্যা করা হয়েছে, সো এগুলো আমি আর বললাম না। তো আমি যদি ওমেগা সিতে একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করি তাহলে কিন্তু এতটুকু আমি আলাদা করে ফেলতে পারবো। এখানে ওমেগা সিতে একটা ইম্পালস, আর এখানে হচ্ছে ওমেগা সিতে এম অফ টি এর একটা রেপ্লিকা। তো আমি যদি ব্যান্ড পাস ইউজ করি, যে ব্যান্ড পাস ফিল্টার ইউজ করে মাঝখানের অংশটুকু কেটে নিলে আমি কতটুকু অংশ পেলাম, কজ ওমেগা সিটি যদি কমন নেই, সামথিং প্লাস সামথিং ইন্টু এম অফ টি, সেখানে কনস্ট্যান্টগুলোর প্যারামিটারগুলো আমি ফিক্স করে দিয়ে আমি আমার যেটা প্রডিউস করা দরকার ছিল সেটা আমি প্রডিউস করতে পারি। এই হচ্ছে স্কোয়ার ল মডুলেটর। আর এই তো। আচ্ছা, আর আমাদের মেইন আরেকটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে ডিএসবিএসসিতে সিনক্রোনাইজেশন প্রবলেম, যে আমি যদি ইনপুট হিসেবে কজ ওমেগা সিটি দেই, রিসিভার সাইডে কজ ওমেগা সিটি পাবো না, কজ ওমেগা সিটি প্লাস ফাই পাবো। এই জিনিসটা কীভাবে দূর করা যায়, কস্টাস ফেজ লকড লুপ দিয়ে। এখানে আমি অ্যাজিউম করতেছি যে রিসিভার সাইডের ফেজ হচ্ছে থিটা আই, সরি সেন্ডার সাইডের ফেজ হচ্ছে থিটা আই, এবং রিসিভার সাইডেও আমরা থিটা আই চাচ্ছিলাম, কিন্তু ধরলাম যে সে থিটা আই দিতে পারে নাই, সে দিছে থিটা ও। আচ্ছা, তার মানে আমরা প্রথমে এই বিন্দুটা থেকে শুরু করি। আমরা ধরলাম যে রিসিভার সাইডের সাইনাসোইডাল যে সিগন্যালটা, মানে কজ ওমেগা সিটি যেটা আমরা জেনারেট করতে চাই, এখানে কজ ওমেগা সিটি প্লাস থিটা আই যেটা জেনারেট করতে চাই, সেটা এখানে জেনারেট যেটা হয়েছে সেটা হচ্ছে কজ ওমেগা সিটি প্লাস থিটা ও। এখানে সেটা জেনারেট হলো, আর সেন্ডার থেকে আমার কাছে সিগন্যাল আসলো হচ্ছে এম অফ টি কজ ওমেগা সিটি প্লাস থিটা আই। এটার সাথে এটা গুণ হচ্ছে, আর এখানে হচ্ছে পাই বাই টু শিফট করে দিলাম, তাহলে এটা সাইন হয়ে গেল। সেই সাইনটার সাথে মেসেজটা গুণ হচ্ছে, তার মানে মেসেজটা অ্যাকচুয়ালি কজ আর সাইন দুইটার সাথেই গুণ হচ্ছে। গুণ হলে এখানে চিন্তা করো কি আসবে। আমি যদি কজ আর কজ গুণ করি তাহলে কি আসবে, যেহেতু দুইটা সেম না, তার মানে কজে কজ বি টু কজে কজ বি সূত্রে ফেলতে হবে। টু কজ, তাহলে একটা আসবে কজ এ প্লাস বি, একটা কজ এ মাইনাস বি। এ মাইনাস বিতে কী হবে, ওমেগা সিটি সিটি কাটা যাবে, থিটা আই মাইনাস থিটা ও ইকুয়ালস টু থিটা ই, সো কস থিটা ই থাকবে। আর প্লাস করলে টু ওমেগা সিটি একটা পার্ট আসবে, যেহেতু আমি এলপিএফ দিয়ে পাস করতেছি সেটা বাদ হয়ে যাবে, সো কস থিটা ই টার্মটাই খালি থাকবে। সো আমরা এখানে পাবো এম অফ টি কস থিটা ই। একই কারণে এখানে আমরা পাবো এম অফ টি সাইন থিটা ই। আচ্ছা, এখন তারপর আমরা কি করতেছি, এই দুইটাকে গুণ করতেছি। গুণ করলে আমরা পাচ্ছি যে সাইন থিটা কস থিটা সূত্র অ্যাপ্লাই করে সাইন টু থিটা আনছে। তো এখন আমরা পেলাম হাফ এম স্কোয়ার টি সাইন টু থিটা ই। এটাকে আমরা আবার এলপিএফ দিয়ে পাস করতেছি। আচ্ছা, তাহলে কেন আমরা এটা পাচ্ছি সেটা একটু বোঝার বিষয় আছে। ধরো আমরা চাচ্ছি এম স্কোয়ার টি সাইন থিটা ই, এটাকে আমরা লো পাস দিয়ে পাস করলে কি পাবো এটা আমরা জানতে চাচ্ছি, লো পাস দিয়ে। আচ্ছা, তাহলে আমরা যদি এটার ফ্রিকোয়েন্সি ডোমেইনে এম স্কোয়ার টি এর চিত্র আঁকি, এম অফ টি এর ব্যান্ডউইথ যদি বি হয়, এম স্কোয়ার টি এর ব্যান্ডউইথ হবে টু বি। আমি ধরলাম এরকম একটা শেপ, টু বি ব্যান্ডউইথ। আচ্ছা, এখন এটাকে আমি লো পাস দিয়ে পাস করবো। এখন লো পাস কতটুকু লো পাস দিয়ে পাস করবো, কস্টাস ফেজ লক লুপ হচ্ছে খুবই ন্যারো ব্যান্ড লো পাস, অর্থাৎ এখানে যদি আমি লো পাস দিয়ে পাস করি একদম সে ওয়াই অ্যাক্সিস ঘেঁষে যেই পার্টটুকু, এত মানে খুবই কম পার্ট, এই পার্টটুকু সে কেটে নিবে। তো এই পার্টটুকু আসলে কি আমরা বলতে পারি ডিসি কম্পোনেন্ট, মানে বলা যেতে পারে অ্যাকচুয়ালি শুধু ওয়াই অ্যাক্সিসটাই কেটে নিছে সে, এতটাই ন্যারো ব্যান্ড লো পাস। তো এই ফ্রিকোয়েন্সি যেহেতু এখানে জিরোর কাছে গেছে, এটাকে আমরা বলতে পারি ডিসি কম্পোনেন্ট। সো এই যে এখানকার যে ওয়াই অ্যাক্সিসকে যেই পয়েন্টটা ছেদ করছে সেই পয়েন্টটা যদি হয় কে, তাহলে আমরা এখান থেকে কে পাবো, অর্থাৎ এম স্কোয়ার টিকে যদি লো পাস দিয়ে পাস করি তাহলে আমরা পাচ্ছি কে। তো এটার সাথে যখন সাইন টু থিটাই গুণ থাকবে তাহলে আমরা পাবো কে সাইন টু থিটাই।
জাস্ট এটার সাথে 2 গুণ থাকলে 2কে পেতাম, 3 গুণ থাকলে 3কে পেতাম, এটা গুণ আছে, এটা যেহেতু কনস্ট্যান্ট, সো কে সাইন 2 থিটা ই এটা পাচ্ছি আমরা। এই যে এই কারণে এখানে কে সাইন 2 থিটা ই আসছে। এখন আমরা তো চাচ্ছিলাম থিটা আই আর থিটা ও সেম রাখতে, এরর হয়ে না হয় কিছু একটু কম বেশি হলো, তাহলে থিটা ইর ভ্যালু তো অত বেশি হবে না। যদি থিটা ইর ভ্যালুটা খুব স্মল হয়, আমরা বলতে পারি যে কে সাইন 2 থিটা ই ইকুয়ালস টু কে 2 থিটা ই ইজ প্রপোর্শনাল টু থিটা ই, এটা আমরা বলতে পারি। তার মানে ভিসিও যেটা ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটর, সেটার ইনপুটটা থিটা ই এর প্রপোর্শনাল, থিটা ই এর প্রপোর্শনাল। এখন ভিসিও এর কাজটা কি, একে যেই ইনপুট দেওয়া হবে তার ওপর বেস করে সে একটা সাইনাসয়েডাল জেনারেট করবে। ভিসিওর যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ভিসিওর ক্যারেক্টারিস্টিক, তাকে যেটা একটা টাইমের উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে একটা ফাংশন, এইটা যদি ইনপুট দেওয়া হয় সে ওই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির কি বলে একটা কোসাইন জেনারেট করে আর কি। আচ্ছা, তাহলে এখন থিটা ই যত বেশি হবে সে তত বেশি ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তৈরি করতে যাবে, তখন কি হবে, এই থিটার মানটা বাড়বে। আচ্ছা, এটা একটু এঁকে দেখাই। মানে বিষয়টা হচ্ছে ধরো এটা হচ্ছে থিটা আই, এরকম দাগ দিলাম, আর এটা হচ্ছে থিটা ও। তো এদের মধ্যে দেখা যাচ্ছে যে একটু ভালোই ডিফারেন্স আছে, মানে আমি কাল্পনিক একটা চিত্রই আঁকতেছি, আসলে তো ডিফারেন্স এত থাকবে না। এবং থিটাও কম, তার মানে থিটা ই পজিটিভ এবং অনেক বড়, তাহলে ভিসিও থিটা ইর প্রপোর্শনাল একটা ইনপুট পাবে, তখন সে কি করবে, আরেকটু বড় ফেজের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির একটা কোসাইন জেনারেট করতে যাবে, তখন থিটার মানটা আরেকটু বড় হয়ে যাবে, থিটার মানটা আরেকটু বড় হলো, তাহলে পরের লুপে কি এই ডিফারেন্সটা আরেকটু কমবে, সো আরেকটু কম হারে সাইনাসয়েডালটার ফ্রিকোয়েন্সি বাড়াবে, সো তারপরের ধাপে থিটা এর ভ্যালু আরেকটু বেড়ে এখানে আসলো, এভাবে আস্তে 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 থিটা এর একদম ইকুয়াল হয়ে যাবে। এটাই আসলে কস্টাস ফেজ লক লুপ করে আর কি। এখানে ভিসিওকে যেই প্রপোর্শনালি, মানে জাস্ট থিটা এর প্রপোর্শনালি তাকে বলে দেওয়া হচ্ছে যে কতটুকু এরর আছে, তার উপর বেস করে তুমি তোমার সাইনাসয়েডালটার ফ্রিকোয়েন্সি বাড়াও। তো বাড়াতে বাড়াতে বা কমাতে কমাতে সে একদম থিটা এর সাথে ইকুয়াল করে ফেলবে, ইকুয়াল করে ফেললে তখন থিটা ই জিরো হবে, এখান থেকে আমরা এম অফ টি পেয়ে যাব, আর এখান থেকে আমরা পাবো জিরো। সো শেষ পর্যন্ত আমরা আউটপুটটা পেয়ে যাব এম অফ টি, জাস্ট কয়েকবার লুপটা ঘুরলেই। এটাই হচ্ছে ডিএসবিএসসির সুবিধা, সুবিধা না সরি, মানে সিনক্রোনাইজেশনের যে প্রবলেমটা ছিল তার সলিউশন। এই তো ডিএসবিএসসি ডিএসবিডব্লিউসি দুইটাই শেষ। আমরা দেখলাম দুইটার সমস্যা কি, কীভাবে কিছু জিনিস সমস্যা দূর করা যায় সেটাও দেখলাম। জাস্ট যেটা মাথায় রাখতে হবে যে এইখানে আমরা একটা বি ব্যান্ডউইথের ডেটা ট্রান্সমিট করতেছি 2B ব্যান্ডউইথ নিয়ে, এই জিনিসটাকে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে পরে ইমপ্রুভ করার চেষ্টা করব। ধন্যবাদ।